সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা ঈদের আগেই মিলবে ফ্যামিলি কার্ড, পিছিয়ে পড়া নারীরা পাবেন অগ্রাধিকার, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। শিক্ষা কারিকুলাম রিভিউ করবে সরকার, বদলি বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর। ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা অংশ নিতে পারবে না দলীয় কর্মসূচিতে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশা। সরবরাহ স্বাভাবিক হলেও বাড়তি সব ফলের দাম, বছর ব্যবধানে খেজুরে বেড়েছে 100 টাকার বেশি। রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু, পাবে 10 লাখ পরিবার। এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার, রংতুলির আঁচড়ে রঙিন হচ্ছে শহীদ বেদি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে দেয়া হবে ফ্যামিলি কার্ড, পিছিয়ে পড়ার নারীরা পাবেন অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে মন্ত্রিসভার বাকি সদস্যরাও নিজ নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর নানা দিক নির্দেশনা দেন। সরকার প্রধানের দ্বিতীয় দিনের কর্মদিবস রোজার প্রথম দিন বৃহস্পতিবার সকাল 9টার কিছু পরে সচিবালয়ের নিজ দফতরে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকের পর 3 বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বেশ খানিকটা সময় ধরে চলে এই বৈঠক। পরে বেলা 11:30টায় ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন তিনি। 1.5 ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে দুপুর 1টা পর্যন্ত। বৈঠক শেষে একে একে বেরিয়ে আসেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তারা জানান ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করতে চায় সরকার। ফ্যামিলি কার্ডের ইস্যুর বিস্তারিত উল্লেখ আছে, সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। তারা বলেন ফ্যামিলি কার্ডে শুরুতে আর্থিক সহায়তা দেবে সরকার। দরিদ্রদের সহায়তার মধ্য দিয়ে শুরু হলেও এই কার্ডের আওতায় সবাইকে আনা হবে। পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আইটি মাধ্যম সেটা ব্যবহার করব। দুপুরের পর বৃক্ষরোপণ ও খাল খনন নিয়ে আরও একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। জুলাই আগস্ট বই দিতে পারে। এদিকে সবগুলো মন্ত্রণালয়ে ব্যস্ত ছিলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শিক্ষামন্ত্রী বলেন ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিতে পারবে না। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। কোয়ালিফাইড কারিকুলাম যারা করবে তাদের ওখানে প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই সেই বিষয়গুলোকে আমরা দেখব বলে আজকে আশ্বাস দিয়েছি। জানা গেছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার মেরামতের কাজ শেষ না হওয়ায় কয়েকদিন সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছে তার কাছে। আজকে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সকাল থেকে কিন্তু এখন 4র্থ নম্বর বৈঠকটি তিনি করছেন। খাল খনন এবং 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি বিএনপির রয়েছে সরকার গঠনের পরেই কিন্তু আসলে দ্বিতীয় দিনে কিন্তু সেই বিষয় নিয়ে আজকে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে 3 বাহিনী প্রধানদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং একেবারে সকালে ডিজিএফ এবং এনএসএর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। আজকে রমজানের প্রথম দিন এবং একই সঙ্গে সপ্তাহের শেষ দিন, সব মিলে কিন্তু পুরো সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় কিন্তু আজকে কর্মমুখর। যে ইশতেহারগুলো নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে সেসব ইশতেহারের প্রাথমিকভাবে কিন্তু আসলে যেসব কাজ করা দরকার সেসব নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে। ফ্যামিলি কার্ডে যেমনটি আসলে জানানো হচ্ছে যে ঈদের আগেই যারা হতদরিদ্র অর্থাৎ প্রতিবন্ধী সহ যারা একেবারেই দরিদ্র সীমার নিচে বাস করছে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সেই সরকার।
সরকার। সেই লক্ষ্যের কথা কিন্তু মন্ত্রীরা জানিয়েছেন আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে যারা কত সংখ্যক মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে, সেটির পরিমাণ, টাকার পরিমাণ কত হবে সেসব বিষয়ে জানানো হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী জেএম জাহিদ হোসেন সেটি জানিয়েছেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে যাতে করে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা করা হবে না সেটি নিশ্চিত করবে সরকার, সেটি জানানো হয়েছে। এবং যেসব কার্ড সুবিধা এখন পর্যন্ত নাগরিকরা পান সেসব থাকবে। একই সঙ্গে সব ধরনের কার্ডের যে পরিমাণ টাকার অর্থ তার ডাবল, অর্থাৎ ডাবলেরও বেশি পরিমাণ টাকা আসলে ফ্যামিলি কার্ড মাধ্যমে পাবেন সেটি প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। এখন যে বৈঠকটি চলছে 2টায় শুরু হয়েছে, আর কিছুক্ষণ পর্যন্ত চলবে এই বৈঠকটি। সেটি বৃক্ষরোপণের ওপর এবং খাল খনন, যেটি এবারের নির্বাচনী ইশতেহারে বিএনপি অনেক বেশি গুরুত্ব সহকারে যেটি বলেছে। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হিসেবে যখন সারা দেশ সফর করেছেন সেটি বলেছেন, সেটি নিয়ে কিন্তু আজকে বৈঠক হচ্ছে। অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে এই কার্যক্রম আসলে শুরু করবে। আমরা জানি যে রমজান মাসে 3:30 পর্যন্ত সরকারি অফিস অর্থাৎ সচিবালয় খোলা থাকবে। এর মধ্যেই কিন্তু আসলে সারা দিনব্যাপী কিন্তু এসব কর্মসূচি অর্থাৎ মিটিং বৈঠক সেটি কিন্তু চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এরপরেই আসলে সচিবালয় থেকে বের হবেন। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা জানান তিনি। বলেন, চ্যালেঞ্জ ও ইস্যু থাকলেও মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সরকারের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব রাখা হবে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার চলমান প্রক্রিয়ার সামনে আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার ব্যাপারে অবগত আছি। আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরো সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। তো গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেকদিন পরে শক্ত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে বিএনপি সরকারের থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পলাতক আসামিদের ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন 11 দলীয় ঐক্যের এমপি আক্তার হোসেন। এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। 24-এর গণ-অভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত 3টি মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে মূল আসামিদের ফাঁসির দণ্ড দেয়া হলেও পলাতক আছেন সবাই। তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বৃহস্পতিবার বিচারের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আক্তার হোসেন। প্রসিকিউটরদের সঙ্গে সাক্ষাৎ শেষে আক্তার হোসেন বলেন, পলাতক আসামিদের গ্রেফতার করতে না পারা ছিল অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এখনো পর্যন্ত যারা শেখ হাসিনার মতো ক্রিমিনাল তাদেরকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে বিচারের সামনে তাদেরকে নিয়ে আসা গেল না, কোর্টে প্রেজেন্ট করা গেল না, এটাকে আমরা একটা ব্যর্থতা হিসেবে দেখি এবং এই ব্যর্থতা ঘোষণার দায়িত্ব নির্বাচিত সরকারকেই নিতে হবে। সরকার পরিবর্তনে ট্রাইব্যুনালের বিচার কাজে কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, বিচার কাজ স্বাভাবিক গতিতে চলার নির্দেশনা এসেছে বিএনপি সরকারের পক্ষ থেকে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো। এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আর গাজীপুরের পাতারটেকে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, জাভেদ পাটোয়ারি সহ পলাতক আসামিদের 2 মার্চ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। মাদারীপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 2 জনের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় নিহত 1। চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত। রক্তে রাঙানো 21 আবারও দুয়ারে। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে গোটা জাতি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার।
রংতুলির আঁচড়ে রঙিন হচ্ছে শহীদ বেদি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা। রাজধানীর হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই শহীদ মিনার এখন যেন এক কর্মযজ্ঞের কেন্দ্র। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, নতুন রঙের প্রলেপ, বেদির চারপাশে পরিচ্ছন্নতার ছোঁয়া, সবই যেন শেষ মুহূর্তের ব্যস্ততা। কিছু রং বাকি আছিল, ওই জায়গাটা পরিষ্কার করেছি। প্রায় 20 জনের মতন আমরা কাজ করতে আছি, ঝাড়ু দিলাম। চারুকলার নবীন প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শহীদ মিনার প্রাঙ্গণ। তুলির আঁচড়ের টানে টানা হচ্ছে রেখা, যে রেখায় যেন ফিরে আসবে 52-র সেই উত্তাল দিন। চারুকলা অনুষদে শিক্ষকরা আমরা সবাই মিলে বড় বড় ক্যানভাস সাজিয়েছি। প্রতি বছরের ন্যায় আমরা আলপনা করতেছি। অসাধারণ একটা অনুভূতি যে আমরা কাজে যুক্ত হতে পারছি এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারছি। নিরাপত্তা জোরদারে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা যেন লাখো মানুষের পদচারণায়ও শৃঙ্খলা থাকে অটুট, শ্রদ্ধা জানানোর মুহূর্তে না আসে কোনো বিঘ্ন। শহীদ মিনারের পাদদেশে যে আলপনাগুলো আজকে হবে, আগামীকাল আবার রাস্তায় কাজ করা হবে। তারপর আমাদের যে বিশিষ্ট মনীষীদের যে বাণীগুলো থাকে সেই দেয়ালে এগুলো প্রতিস্থাপন করা হবে। এসব নানাবিধ কাজ আশা করি সুন্দরভাবেই হবে। প্রত্যেকটা সেক্টরে খুব ভালোভাবে নিয়ম শৃঙ্খলার বিষয়টা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবার বা আশঙ্কা আমরা দেখছি না। শহীদ মিনার শুধু স্থাপত্য নয়, এটি আত্মত্যাগের অমর প্রতীক, অধিকার আদায়ের দীপ্ত ইতিহাস। এখানে মাথা নত করে দাঁড়ায় প্রজন্মের পর প্রজন্ম। এখানে উচ্চারিত হয় প্রতিজ্ঞা, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমরা অবিচল। 21 মানে হার না মানা, মাথা নত না করার প্রেরণা। সেই প্রেরণাকে বুকে নিয়ে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। আগামী 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধায় ভরে উঠবে এই বেদি। পুনরুজ্জীবিত হবে বাঙালির হাজার বছরের সংস্কৃতির চেতনা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ। সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। তবে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তাদের দল নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে বলেও জানান নাহিদ। আমরা সরকারি দলের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে সে অধিবেশন ডাকা হোক এবং তার আগে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে তারা শপথ নিক। নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু হলেও নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে এবং সেগুলো সত্ত্বেও আমরা গণতন্ত্রের স্বার্থে, আমরা দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা এই নির্বাচনের ফলাফল বলা চলে মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে দিয়েছি। মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং আহত হয়েছেন অন্তত 20 জন। অন্যদিকে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় 1 জন নিহত হয়েছেন। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল, প্রতিদিন ঝরছে প্রাণ। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল ইমরান পরিবহনের যাত্রীবাহী বাস। মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই এলাকায় পৌঁছালে একটি ব্যাটারি চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে আসা বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হন বাসের 2 জন যাত্রী, আহত হন 20 জন। দুর্ঘটনার পর 2 ঘন্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। বিগত 6 মাস যাবত এই রোডে এই একই স্থানে অনেকবার 3বার অ্যাক্সিডেন্ট হয়েছে, 3বার এই ইমরান গাড়ির সাথে হয়েছে। মূলত আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি ইমরান গাড়ির দোষ। এই রাস্তার মতো ঝুঁকিপূর্ণ রাস্তা খুবই কম আছে। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই রাস্তাটি যাতে অচিরেই কাজ করে বড় করা হয়। ঘটনাস্থলেই 2 জন নিহত হয় এবং প্রায় 10 থেকে 12 জন আহত হয়। আহতদেরকে ফায়ার সার্ভিস পৌঁছার আগে স্থানীয় উপস্থিত লোকজন তাদেরকে হসপিটাল প্রেরণ করে এবং নিহত 2 জনকে ফায়ার সার্ভিস কর্তৃক পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরে ত্রুটি মেরামতের জন্য একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার ইমরান মণ্ডল আহত হন। পেছনের ট্রাকের হেলপার ও চালক গাড়ির ভিতর আটকা পড়ে। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে ট্রাক চালক শওকত ব্যাপারীকে চিকিৎসক মৃত ঘোষণা করে। তানজিনা তাসনিম, সময় সংবাদ।
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রহনপুর রাজশাহী রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোর 4:30টার দিকে আমনুরা জংশনে 50 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রবেশের কয়েকশো গজ দূরেই তেলবাহী ট্রেনের 4টি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর রাজশাহী রুটে 3টি ট্রেন আটকা পড়ে। লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ শুরু করেছে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী দল। প্রথম দিনে চড়া রাজধানীর বাজার। সবজি, ফল সহ সব পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও ঊর্ধ্বমুখী দামের চাপে ভোক্তা। তবে উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে ডাল, ছোলা, মুরগির বাজার। রমজানের প্রথম দিনে জমজমাট রাজধানীর কারওয়ান বাজার। পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামের চাপে পড়েছেন ভোক্তারা। ইফতারে বিশেষ চাহিদা থাকা লেবু, শসা আর বেগুনের দামে ক্ষুব্ধ তারা। বেগুনের দামটা তুলনামূলকভাবে অনেক বেশি। এটা আসলে রমজান কেন্দ্র করে আমার যতটুকু মনে হচ্ছে, কারণ রমজান না থাকলে লেবুতে এত দাম দিয়ে কেউ খাবে না। শুধু সবজির দামই চড়া নয়, লাগাম ছাড়া ফলের বাজারও। রমজানকে কেন্দ্র করে আপেল, আনার, মালটার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত। পর্যাপ্ত আমদানির পর দাম বৃদ্ধির দায় পরিবহন খরচের ওপর চাপাচ্ছেন বিক্রেতারা। প্রতি কেজি 20 টাকা 30 টাকা বাড়ে। ফলের দাম আজকে রোজার প্রথম দিন তো আজকে একটু বেশি মনে হচ্ছে। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের জন্য অনেক টাফ। এদিকে রমজান শুরুর আগের দিন কেজিতে 20 থেকে 100 টাকা বৃদ্ধির পর স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। সব মুরগির দাম বাড়তি হবে, কমে নেই। মনে করেন 2-1 দিনের ভিতরে কমে যাবে, এটা আশা করা যায়। রাজধানীর বাজারে মশলার দাম চড়া থাকলেও কিছুটা স্বস্তি দিচ্ছে স্থিতিশীল ডাল, চিনির বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নিয়ে আদালতের ভূমিকা এবং ভোট গণনা নিয়ে প্রার্থীদের অভিযোগের সুরাহা না করে গেজেট প্রকাশ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংসদ সদস্যদের হলফনামা বিশ্লেষণ নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিশ্লেষণে বলা হয়, সংবিধান সংস্কার পরিষদের শপথকে কেন্দ্র করে বিরোধী জোটের মন্ত্রিসভার শপথ বর্জন রাজনীতিতে নতুন শঙ্কার জন্ম দিয়েছে। এই প্রতিবেদনে সুজন দেখাতে চেয়েছে গণ অভ্যুত্থানের পর যে প্রত্যাশা তৈরি হয়েছিল তার কতটা পূরণ করল নতুন সংসদ। বিশ্লেষণে বলা হয়, প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার বিচারে এই সংসদে উচ্চশিক্ষিতের প্রাধান্য রয়েছে। অনেকের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ ছিল। দ্বৈত নাগরিকের বিষয়ে নিয়েও আদালত যে তাদেরকে সুযোগ দিয়েছে, জানতে চাই কি বিবেচনার সুযোগ দিয়েছে। নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং জাস্ট অ্যান্ড ফেয়ার হইতে হবে, ফেয়ার এবং জাস্ট। তো যারা সম্ভাব্য নির্বাচন অংশগ্রহণ করতে অযোগ্য, তারা যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে নির্বাচনী ফলাফলের সমীকরণটাই বদলে যায়। তাদের অনেকে হয়তো জয়ী হয়, আবার যাদের জয়ী হওয়ার কথা তারা পরাজিত হয়। তো এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা, জাস্ট হয়েছে কিনা, এটা নিয়ে আদালত প্রশ্ন করেছে। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। যে কোনো সময় শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, আগামী শনিবারের মধ্যে তেহরানে সম্ভাব্য হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ওয়াশিংটন। এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী এ হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্ব। পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় ওয়াশিংটন তেহরানের বৈঠক শেষ হতে না হতেই নিজেদের শক্তির জানান দিয়েছে ইরান। চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে আয়োজন করে যৌথ নৌমহড়ার। এর আগে হরমুজ প্রণালীতে নৌমহড়া চালায় আইআরজিসি। ইরানের এমন প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সামনে নিয়ে আসে বিস্ফোরক তথ্য। সিবিএস এর তথ্য মতে আগামী শনিবারের মধ্যে ইরানের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় এক সপ্তাহব্যাপী এই হামলা চলতে পারে। এ বিষয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য হামলার সম্ভাবনা প্রায় 90%। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলার চূড়ান্ত লক্ষ্যই শাসন ব্যবস্থার পরিবর্তন। এই হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের গণমাধ্যম KAN জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি সবুজ সংকেত দেয় তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী।
গেল একদিনে ইরানের কাছাকাছি F-35, F-22 এবং F-16 মিলিয়ে 50টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি। এদিন ঝেংজি শহরে একটি আতশবাজি ও পটকার দোকানে আগুন লাগে এবং পরে বিস্ফোরণ ঘটে। এতে প্রায় 50 বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি দোকানও পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি। চলছে তদন্ত। চীনের চন্দ্র নববর্ষ উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো সাধারণ রীতি। দূষণের কারণে এই ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও ছোট শহর ও গ্রামাঞ্চলে এখনও ব্যাপকভাবে আতশবাজি ফোটানো হয়। এর আগে রোববার চীনের জিয়াংসু প্রদেশে আতশবাজির দোকানে আগুন লেগে 8 জনের মৃত্যু হয়। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশের সফররত বিশ্ব ফুটবলের তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান। সন্ধ্যায় রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। কক্সবাজারে একদিনের সফরে রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নিকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে 11 সদস্যের একটি প্রতিনিধি দল। যে প্রতিনিধি দলে তার সফর সঙ্গী রয়েছেন জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিল। বৃহস্পতিবার বেলা 11:15টায় ঢাকা থেকে বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছায় প্রতিনিধি দলটি। এরপর তারা কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় পরিদর্শন করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল বলেন, রোহিঙ্গাদের জন্মভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। Is obviously very crucial. We want people to be able to go back to their homes, which is their humanitarian right, very basic right. And international law mandates refugees to be able to go back to their homelands. Of course, as a country, Turkey, we want to build here education. So inshallah we will do it all together soon. And I'm happy to be here. রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশগ্রহণের কথা রয়েছে তাদের। তারা এই সলিডারিটি এক্সপ্রেস করার জন্য এখানে এসেছেন। শেল্টারে বসে ওনারা ইফতার করে এটি ওনারা সারা বিশ্বের মানুষকে বুঝাতে চাচ্ছেন যে আমরা রোহিঙ্গাদেরকে আমাদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করি, সারা পৃথিবী যাতে তাদের পাশে দাঁড়ায়। ফুটবল ম্যাচ শেষে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল সহ প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা ঈদের আগেই মিলবে ফ্যামিলি কার্ড। পিছিয়ে পড়া নারীরা পাবেন অগ্রাধিকার, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। শিক্ষা কারিকুলাম রিভিউ করবে সরকার। বদলি বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর। ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা অংশ নিতে পারবেন না দলীয় কর্মসূচিতে। এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশা। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।